ঘরের মেঝের ঠিক মাঝখানটায় মাটিটা একটু আলগা লাগছিল। কোদাল দিয়ে 2 কোপ দিতেই কালো রঙের একটা ছোট মাটির হাঁড়ি বেরিয়ে এলো। হাঁড়ির মুখটা লাল শালু কাপড় দিয়ে বাঁধা। আমি কাপা কাপা হাতে যখন হাঁড়ির মুখটা খুললাম, ভেতর থেকে পচা মাংসের এমন একটা তীব্র গন্ধ বের হলো যে আমার বমি চলে আসলো। আর ভেতরে যা দেখলাম, একটা মরা ব্যাঙের মুখের ভেতর 3টা জং ধরা লোহার পেরেক শক্ত করে পোতা, আর ব্যাঙটার পেট চিরে ভেতরে ঢুকিয়ে রাখা আমার ছোট ভাইয়ের রক্তমাখা একটা শার্টের টুকরো। ঠিক সেই মুহূর্তে আমার ঠিক কানের কাছে কেউ একজন ফিসফিস করে বলে উঠল, খুললি কেন? এবার তো তোদের কাউকেই বাঁচতে দিমু না। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। রাতের এই নিস্তব্ধতায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আপনি এই মুহূর্তে শুনছেন আপনাদের প্রিয় ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজকের এই হাড়হিম করা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের নিয়মিত এক শ্রোতা। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই। আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না, কারণ ঘটনাটা আমার পরিবারের জন্য একটা চরম ট্রমা, যা থেকে আমরা আজও পুরোপুরি বের হতে পারিনি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 বছর আগে। আমাদের গ্রামের শেষ মাথায় নদীর ধারে একা একটা ভাঙা টিনের ঘরে বাস করত কালু। এলাকার মানুষ তাকে ডাকত কালু কবিরাজ। লোকটার চেহারাটা ছিল অদ্ভুত। চোখ দুটো সবসময় জবা ফুলের মতো লাল হয়ে থাকত, আর তার শরীর থেকে সবসময় পোড়া সর্ষের তেল আর কাঁচা মাংসের একটা উৎকট গন্ধ আসত। গ্রামের কেউ সহজে তার বাড়ির রাস্তা মারাত না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের পৈতৃক একটা জমির সীমানা নিয়ে কালু কবিরাজের সাথে আমাদের পরিবারের ঝামেলা শুরু হয়। সালিশে হেরে গিয়ে কালু কবিরাজ ভরা মজলিসে আমার বাবাকে আঙুল তুলে বলেছিল, তোর বংশে বাতি দেওয়ার মতো আমি কাউকে রাখব না, তুই দেখিস কালু কারে কয়। শাহাদাত ভাই, আমরা তখন তার কথাগুলোকে পাগলের প্রলাপ ভেবেছিলাম। কিন্তু এর ঠিক 3 দিন পর থেকে আমাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। আমার ছোট ভাই রবিন, যে তখন সবে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, একদিন মাগরিবের পর সে বাইরে থেকে ফিরে এসে কোনো কথা না বলে সরাসরি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। রাতে খাওয়ার জন্য মা তাকে ডাকতে গেলে রবিন এমন একটা গলায় উত্তর দেয় যা রবিনের গলা ছিল না। গলাটা ছিল অত্যন্ত ভারী, খড়খড়ে, ঠিক যেন 50 ঊর্ধ্ব কোনো বয়স্ক মানুষের। এরপর রবিনের গায়ে প্রচণ্ড জ্বর আসে। আমরা গ্রামের ডাক্তার দেখালাম, কিন্তু কোনো ওষুধেই জ্বর কমে না, বরং রবিন সারাদিন দাঁতে দাঁত চেপে খিলখিল করে হাসতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল 4র্থ দিন রাতে। আমি রাত আনুমানিক 2:30টার দিকে বাথরুমে যাওয়ার জন্য উঠেছি। হঠাৎ রবিনের ঘর থেকে কাঁচা মাংস চিবানোর মতো মটমট শব্দ শুনতে পেলাম। আমি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই আমার পুরো শরীর বরফ হয়ে গেল। শাহাদাত ভাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি দেখলাম রবিন ফ্লোরে বসে আছে। ওর হাতে একটা জ্যান্ত কালো মুরগি। সে মুরগিটার গলাটা নিজের দাঁত দিয়ে ছিঁড়ে কাঁচা রক্ত খাচ্ছে। আমি ভয়ে চিৎকার দিয়ে ঘরে ঢুকতেই রবিন আমার দিকে তাকালো। ওর চোখের সাদা অংশটা পুরো কালো হয়ে গেছে। ও খিলখিল করে হেসে উঠে বলল, তোর বাপকে বল জমিটা ছেড়ে দিতে, নইলে কালকে রাতে এই মুরগির জায়গায় তোর ভাইয়ের কলিজা চিবাবো। আমি আর আমার বাবা বুঝতে পারলাম এটা কোনো মেডিকেল সমস্যা নয়, এটা কালু কবিরাজের কাজ। আমরা পরদিন সকালেই পাশের গ্রামের এক অত্যন্ত পরহেজগার মাওলানা সাহেবকে নিয়ে আসি। মাওলানা সাহেব ঘরে ঢুকেই নাক চেপে ধরেন। তিনি বলেন, এই ঘরে কুফরির তীব্র গন্ধ, ঘরের মেঝে ভালো করে খুঁজুন, জাদুকর মাটির নিচে কিছু পুঁতে রেখেছে। এরপরই ঘরের মেঝে খুঁড়ে আমরা সেই লাল শালুতে বাঁধা মাটির হাঁড়িটা পাই, যার ভেতরে ছিল ওই মরা ব্যাঙ আর আমার ভাইয়ের শার্টের টুকরো। মাওলানা সাহেব তৎক্ষণাৎ হাঁড়িটা নিয়ে বাড়ির উঠানে আগুন জ্বালান। তিনি আয়াতুল কুরসি এবং সূরা বাকারার আয়াত পড়তে পড়তে সেই ব্যাঙ আর হাঁড়িটা আগুনে ফেলেন। শাহাদাত ভাই, বিশ্বাস করুন, হাঁড়িটা আগুনে পড়ার সাথে সাথে রবিনের ঘর থেকে একটা পৈশাচিক চিৎকার ভেসে আসে। মনে হলো যেন অনেকগুলো মানুষ একসাথে আগুনে পুড়ে চিৎকার করছে। রবিন অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। মাওলানা তখন ঘামতে ঘামতে বলেন, আলহামদুলিল্লাহ, জাদু আমি পুড়িয়ে দিয়েছি। এই জাদুর চালান এখন সোজা সেই জাদুকরের দিকে ফিরে গেছে। যে এই কাজ করেছে তার নিস্তার নেই। শাহাদাত ভাই, গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো এর পরের দিন সকালের ঘটনা। গ্রামের মানুষ নদীর ধারে কালু কবিরাজের ঘরের সামনে ভিড় জমিয়েছে।
আমি আর বাবাও সেখানে গেলাম। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ এসে দরজা ভাঙতেই আমরা যা দেখলাম তা কোনোদিন ভোলার নয়। কালু কবিরাজ তার ঘরের মাঝখানে মরে পড়ে আছে। তার পুরো শরীরটা কয়লার মতো কালো হয়ে গেছে, যেন কেউ তাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তার নিজের 2 হাত তার গলার ভেতর ঢুকিয়েছিল। সে নিজের জিহ্বা নিজে টেনে ছিঁড়ে ফেলেছিল। তার চোখ দুটো কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছিল। জিনের চালান যখন উল্টো ভরে জাদুকরের ওপর পড়ে, তখন জিনেরা জাদুকরকেই সবচেয়ে বিভৎসভাবে হত্যা করে। কালু কবিরাজের পরিণতি ছিল সেটাই। শাহাদাত ভাই, রবিন এখন সুস্থ, কিন্তু আজও অমাবস্যার রাতে আমাদের বাড়ির আশেপাশে পোড়া সর্ষের তেল আর কাঁচা মাংসের সেই উৎকট গন্ধটা মাঝে মাঝেই পাওয়া যায়। আমরা আজও ভয়ে সিটিয়ে থাকি। প্রিয় শ্রোতা, মানুষের অহংকার আর লোভ যখন তাকে কুফরির দিকে নিয়ে যায়, তখন কালু কবিরাজের মতোই বিভৎস পরিণতি বরণ করতে হয়। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয়, শয়তানের পথ সাময়িক ক্ষমতা দেখালেও তার শেষ পরিণতি অত্যন্ত ভয়ানক। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনাটিতে। আজ আবার শুনতে পাচ্ছ শব্দটা? আমার স্বপ্নে ভিতরেই রোজ এভাবেই আসে। ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন নোয়াখালীর একটি গ্রামের মসজিদের ইমাম এবং স্থানীয় মাদ্রাসার শিক্ষক মাওলানা সুলাইমান সাহেদ। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, আশা করি আপনি এবং ভূত FM 9.8-এর সকল প্রিয় শ্রোতা ভালো আছেন। আমি মাওলানা সুলাইমান। শাহাদাত ভাই, আমি দীর্ঘ 15 বছর ধরে এলাকার মৃত মানুষদের গোসল করানোর দায়িত্ব পালন করে আসছি। শত শত লাশ আমি নিজের হাতে গোসল করিয়েছি, কিন্তু 2014 সালের শীতের এক রাতে যা ঘটেছিল তা আমি আজও ভুলতে পারিনি। সেবার শীতের প্রকোপ ছিল ভয়াবহ। মাগরিবের পরপরই পুরো গ্রাম কুয়াশায় ঢেকে যেত। সেদিন এশার নামাজের পর খবর এলো, গ্রামের শেষ মাথায় নদীর ধারের এক পরিত্যক্ত চালার নিচে একজন অচেনা বৃদ্ধ মারা গেছেন। লোকটা কয়েক মাস আগেই গ্রামে এসে একটা ভাঙা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিল। কারো সাথে মিশত না, সারাদিন ঘরের দরজা বন্ধ করে কি সব অদ্ভুত সাধনা করত। গ্রামের মানুষ তাকে পাগল ভেবে এড়িয়ে চলত। যেহেতু লোকটার কোনো আত্মীয় স্বজন নেই, তাই এলাকার চেয়ারম্যান আমাকে অনুরোধ করলেন রাতেই লাশের গোসলের ব্যবস্থা করতে, যেন ফজরের পরই দাফন করে দেওয়া যায়। আমি আমার এক ছাত্র সজীবকে নিয়ে রাত 11টার দিকে সেই বাঁশঝাড়ের ধারের গোসলখানায় গেলাম। শাহাদাত ভাই, লাশটা যখন বাঁশের তৈরি খাটিয়ার ওপর রাখা হলো, আমি খেয়াল করলাম লাশটার শরীরটা বরফের চেয়েও বেশি ঠান্ডা, কিন্তু অকল্পনীয় রকম ভারী। একটা সাধারণ মানুষের শরীরের ওজন এত হতে পারে না। সজীব যখন প্রথম বালতি থেকে পানি নিয়ে লাশের গায়ে ঢালল, পানিটা লাশের গায়ে লাগার সাথে সাথে মনে হলো যেন গরম তাওয়ায় পানি পড়েছে। ছ্যাঁত করে একটা শব্দ হলো, আর লাশের শরীর থেকে কালো রঙের ধোঁয়া উঠতে শুরু করল। সজীব ভয়ে পিছিয়ে গেল। আমি বিসমিল্লাহ বলে নিজের হাতে পানি ঢালতে শুরু করলাম। কিন্তু শাহাদাত ভাই, বিপত্তি ঘটল লাশের মুখমণ্ডল ধোয়ার সময়। আমি যখন লোকটার মুখের উপর থেকে কাপড়টা সরালাম, দেখলাম লোকটার চোখ দুটো অর্ধেক খোলা। আমি নিজের হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক সেই মুহূর্তে লাশের ডান হাতটা সাপের মতো ক্ষিপ্র গতিতে উঠে এসে আমার ডান হাতের কবজিটা লোহার সাঁড়াশির মতো শক্ত করে চেপে ধরল। আমি শিউরে উঠলাম। আমি স্পষ্ট দেখলাম মৃত লোকটার সেই অর্ধেক খোলা চোখ দুটো এবার পুরোপুরি খুলে গেছে, কিন্তু সেই চোখে কোনো কালো মণি নেই, পুরোটাই ঘোলাটে সাদা। লোকটার ফ্যাকাশে নীল হয়ে যাওয়া ঠোঁট দুটো কাঁপতে শুরু করল। আর তারপর সেই মৃত লাশের ভেতর থেকে এমন একটা ভারী বিকট এবং পৈশাচিক কণ্ঠস্বর বের হয়ে এলো, যা কোনো মানুষের হতেই পারে না। সে বলল, ওকে এত সহজে মরতে দেব না আমরা, ওর কলিজাটা আমাদের পাওনা। এই বিভৎস দৃশ্য দেখে আমার ছাত্র সজীব বাবাগো বলে এক চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। আমার 15 বছরের জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি আমি কখনো হইনি। আমার হাতের কবজিতে মাসের নখগুলো গেঁথে গিয়ে রক্ত বের হতে শুরু করেছে, কিন্তু আমি ঈমানি শক্তিতে বলি আনছিলাম। আমি ভয় না পেয়ে চরম সাহসের সাথে উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। শাহাদাত ভাই, কোরআনের আয়াত শোনার সাথে সাথে লাশের শরীরটা খাটিয়ার ওপর মাছের মতো তীব্রভাবে লাফাতে শুরু করল। মনে হচ্ছিল যেন লাশের ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি ছটফট করে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমি একাধারে আয়াতুল কুরসি পড়তে পড়তে লাশের চোখে মুখে পবিত্র পানি ছিটিয়ে দিলাম। সাথে সাথে একটা গগন বিদারী অমানসিক চিৎকারের শব্দ হলো। আমি নিজের চোখে দেখলাম লাশের মুখ থেকে কালো আলকাত্রার মতো ঘন একটা ধোঁয়া বের হয়ে
গোসলখানার চাল ফুঁড়ে রাতের কুয়াশার ভেতর মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে লাশের হাতের গ্রিপটা আলগা হয়ে গেল এবং লাশটা ধপ করে খাটিয়ার ওপর নিথর হয়ে পড়ল। চোখ দুটো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গেল। প্রিয় শ্রোতা, দুনিয়াতে এমন অনেক কালো জগৎ আছে যার সামান্য ছোঁয়াও মানুষের জীবনকে চিরস্থায়ী নরকে পরিণত করতে পারে। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনাটিতে। আজ আবার শুনতে পাচ্ছ শব্দটা? আমার স্বপ্নে ভিতরেই রোজ এভাবেই আসে। ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই। আমি নাম প্রকাশ করছি না, তবে ঘটনাটা আমার নিজের জীবনের। আমি তখন কলেজে পড়ি। আমাদের গ্রামের একদম শেষ মাথায় গোরস্থানের পাশ ঘেঁষে একটা পুরনো খেজুরের বাগান ছিল। ওই বাগানের রস ছিল পুরো এলাকার সবচেয়ে মিষ্টি। তখন পৌষ মাস, কনকনে শীত। রাত তখন প্রায় 2:30 বাজে। আমি আর আমার চাচাতো ভাই রতন প্ল্যান করলাম আজ রাতে ওই গোরস্থানের পাশের বাগান থেকে রস চুরি করে খাব। দুজনে দুটো মাফলার জড়িয়ে হাতে একটা দুর্বল ব্যাটারির টর্চ লাইট নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরোলাম। বাগানের কাছে পৌঁছতে পৌঁছতে রাত 3টের মতো বেজে গেল। চারপাশটা এত নিস্তব্ধ ছিল যে আমাদের নিজেদের নিঃশ্বাসের শব্দও যেন কানে বাজছিল। রতন একটু ভীতু টাইপের। সে বলল, ভাই, গোরস্থানের পাশের গাছটায় ওঠার দরকার নেই, চল অন্য গাছ থেকে খাই। কিন্তু আমার জেদ চাপল ওই বড় গাছটার রসই আমি খাবো। রতনকে নিচে পাহারায় রেখে আমি গাছে চড়তে শুরু করলাম। শাহাদাত ভাই, গাছটা বেশ উঁচু ছিল। আমি যখন গাছের প্রায় মাঝামাঝি পৌঁছেছি, হঠাৎ উপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। চুক চুক চুক। কেউ যেন খুব তৃপ্তি করে হাঁড়িতে মুখ লাগিয়ে কিছু একটা খাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো বড় বাদুর বা শিয়াল টিয়াল হবে। আমি নিচ থেকে রতনকে ফিসফিস করে বললাম, রতন, গাছে তো মনে হয় বাদুর বসছে। রতন নিচ থেকে বলল, ভাই, বাদুর না, জলদি নামেন, আমার কেমন যেন ভয় করতেছে। কিন্তু আমি তখন বোকামি করে আরও উপরে উঠে গেলাম। একদম হাড়ির কাছাকাছি গিয়ে আমি টর্চ লাইটটা অন করে উপরের দিকে ধরলাম। শাহাদাত ভাই, আলোর রেখাটা পড়ার পর আমি যা দেখলাম তা মনে পড়লে আজও আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়। দেখলাম হাড়িটার ঠিক উল্টো পাশে গাছের গুড়ি জাপটে ধরে একটা মানুষ বসে আছে। কিন্তু তার বসার ভঙ্গিটা কোনো স্বাভাবিক মানুষের মতো না। সে মাথা নিচের দিকে আর পা ওপরের দিকে দিয়ে উল্টো হয়ে টিকটিকির মতো ঝুলে আছে। তার শরীরে কোনো কাপড় নেই। গায়ের চামড়াটা ছাই রঙের ফ্যাকাশে আর হাড়ের সাথে লেপ্টে আছে। আর সে সরাসরি হাড়ির ভেতর মুখ ঢুকিয়ে এক নাগাড়ে রস গিলছে। আমার টর্চের আলো পড়তেই রস খাওয়ার শব্দটা হঠাৎ থেমে গেল। আমি ভয়ে পাথর হয়ে গেছি। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এরপর সেই জিনিসটা তার ঘাড়টা পেছনের দিকে ঘোরাতে শুরু করলো। কোনো মানুষের ঘাড় এতটা ঘুরতে পারে না। ঘাড় ঘোরার সময় মট মট খট করে হাড় ভাঙার মতো একটা আওয়াজ হলো। শাহাদাত ভাই, ওর চেহারাটা ছিল বিভৎস। ওর মুখের অর্ধেক অংশ বলতে গেলে ছিলই না, আর চোখের কোটরে কোনো মনি ছিল না। দুটো চোখই জবা ফুলের মতো লাল। ও আমার দিকে তাকিয়ে খড়খড়ে ভারী একটা গলায় বলে উঠল, কি রে, তুইও খাবি নাকি? ওর ওই গলা শোনার পর আমার আর কিচ্ছু মনে নেই। আমি প্রায় 15 ফুট উপর থেকে সরাসরি নিচে পড়ে জ্ঞান হারাই। সকালে যখন আমার জ্ঞান ফেরে, দেখি আমি গ্রামের হাসপাতালের বেডে। রতন আমাকে পড়ে যেতে দেখে চিৎকার করে গ্রামের লোক ডেকেছিল। আমার ডান পা ভেঙে গিয়েছিল আর টানা 15 দিন আমার 104 ডিগ্রি জ্বর ছিল। প্রিয় শ্রোতা, রাতের অন্ধকার আর কুয়াশার আড়ালে আমাদের গ্রামগুলোতে এমন অনেক কিছুই ঘটে যা বিজ্ঞানের কোনো ব্যাখ্যা দিয়ে প্রমাণ করা যায় না। রাতের বেলায় একা একা ঘোরাঘুরি বা মিষ্টি জিনিসের লোভ কখনো কখনো মানুষের জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াতে পারে। আজকের এই হাড়হিম করা বাস্তব ঘটনাগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাগুলো ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো লোমহর্ষক সত্য ঘটনা আপনার মিস না হয়। আপনার জীবনেও কি ঘটেছে এমন কোনো অশুভ বা অলৌকিক ঘটনা?
যদি এমন কোনো হাড় হিম করা অভিজ্ঞতা আপনার থেকে থাকে তাহলে আর দেরি করবেন না। এখনই আপনার ফোনের রেকর্ডারটি অন করুন, নিজের কণ্ঠে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে রেকর্ড করুন আর সরাসরি অডিও ক্লিপটি বা লিখে পাঠিয়ে দিন আমাদের ভূত FM 9.8 এর অফিসিয়াল ইমেলে bhutfm98bd@gmail.com। আগামী কোনো বিশেষ এপিসোডে আপনার পাঠানো সেই ঘটনাটি আমরা সরাসরি শুনিয়ে দেব দেশ বিদেশের লাখো শ্রোতাকে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন, কারণ অন্ধকার সবসময়ই আমাদের খুব কাছাকাছি ওত পেতে থাকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই ভূত FM 9.8 এর সাথেই থাকবেন। আমি শাহাদাত হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।